বরিশাল সদর উপজেলার ছোট্ট একটি গ্রাম কর্ণকাঠি। গ্রামের মূল রাস্তা থেকে একটু দূরে ভেতরের দিকে নানা বাড়ির অবস্থান। ভ্যান বা গরুর গাড়ি থেকে নেমে 10 মিনিট ক্ষেতের আইল ধরে হেঁটে যেতে হবে। তারপর একটা বড় বাগান পার হয়ে আমার নানার বাড়ি। আমার নানার নাম আজিজ। বাড়িতে তখন ঘর ছিল 3টা। আমার নানারা 3 ভাই। নানা তখনকার দিনে চাকরি করতেন পোস্ট অফিসে। বাড়ি থেকে 7-8 মাইল দূরে গ্রামের একমাত্র হাট। সেই হাটে নানা ভাইয়ের অফিস বা পোস্টিং ছিল। নানা ভাইয়ের মেজো ভাইয়ের নাম মজিদ। মজিদ নানা কৃষিকাজ করতেন আর ঘর গৃহস্থের দেখাশোনা করতেন। আর ছোট নানার নাম রব। ছোট নানা তখনও বিয়ে করেননি। ছোট নানা তখনও থাকতেন আমার নানা ভাইয়ের সাথে। মেজো নানা বিয়ে করেছেন বছরখানেক হবে। তার আলাদা সংসার, কিন্তু খাওয়া দাওয়া সব আমার নানা ভাইয়ের সাথে। মানে 3 ভাইয়ের রান্না খাওয়া সব আমার নানুকে করতে হতো। আমার নানা বাড়ির মূল রাস্তা থেকে নেমে যে ক্ষেতের আইল ধরে হাঁটতে হয়, ওখানে একটা শতবর্ষী বটগাছ ছিল। ছিল বলতে ওটা এখনও আছে। কালের সাক্ষী হয়ে বটগাছটা ছিল অনেক আগের। আমার নানার বাবা সেও নাকি ওটা ওখানে ওভাবেই দেখেছে। এই বটগাছটা নিয়ে গ্রামের লোকমুখে অনেক গল্প ঘুরে বেড়ায়। বটগাছটা নাকি একসময় ভূতের আখড়া ছিল। সন্ধ্যার পর ওই গাছের নিচে দিয়ে কেউ যেতে পারত না। আবার কারো কারো মতে ভূত বা খারাপ প্রেতদের মধ্যে সবচেয়ে খারাপ যে শয়তানটা, সেই শয়তানটা নাকি ওই বটগাছেই ছিল। ওটার নাকি এক পা খোড়া বা ল্যাংড়া ভূত। ভূতটা নাকি সবসময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর সারা গ্রাম ঘুরে বেড়াতো। এমনই এক আষাঢ় মাস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পথঘাট পানিতে ডুবে আছে। এমন দিনে আমার নানা ভাই আর মজিদ নানা গ্রামের হাটে বাজার করছিলেন। আমার নানার পোস্ট অফিস ছিল ওই হাটেই। 2 ভাই টুকটাক বাজার সদাই করলেন। মেজো নানা আসছেন বাড়ি থেকে বাজার নিয়ে যেতে। মোটামুটি সব কেনাকাটা শেষ। বাড়ি আসার সময় মেজো নানা বড় নানাকে বললেন, ভাইজান, আজ তো বৃষ্টি হইতাছে, বাজারে অনেক ইলিশও আছে, 2টা ইলিশ কিনা লই, কি বলেন? ঠিক আছে, চল কিনি। এই বলে তারা বাজারে ঢুকে তাজা দেখে 2টা ইলিশ কিনল। তখন ভর দুপুর আনুমানিক 1টা কি 1:30টা বাজে হয়তো। বাজার করা শেষ করে মেজো নানা বাড়ির পথ ধরলেন। আর নানা ভাইয়ের যেহেতু অফিস ছিল, তাই তিনি অফিসে চলে গেলেন। যাবার সময় তিনি মেজো নানাকে বললেন, তুই তাইলে বাড়ি যা, আমি অফিস শেষ কইরা আইতাছি। মেজো নানা নানা ভাইকে ঠিক আছে বলে সালাম দিয়ে বাড়ির পথ ধরলেন। বলে রাখা ভালো, তখনকার দিনে বাজার করার জন্য এক প্রকার বেতের ঝুড়ি ছিল, যেটাকে তখনকার দিনে খারই বলা হতো। মেজো নানা হাট থেকে বাড়ির দিকে রওনা দেবার সময় বাজার ভর্তি সেই খারই মাথায় তুলে হাঁটা ধরলেন। যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, তাই ভ্যান বা গরুর গাড়ি কিছুই পাওয়া গেল না। কিছু না পেয়ে মেজো নানা বাজারের ঝুড়ি মাথায় নিয়ে হেঁটে রওনা দিলেন। পুরো রাস্তা ভালোভাবে আসলেন, হাঁটছেন আর মনে মনে ভাবছেন, আইজ বাড়ি যাইয়া গরম ভাতের সাথে ইলিশ মাছের কড়া ভাজা খাবো। ভাবতেই জিভে জল চইল্লা আইছে। মেজো নানার মাথায় ঝুড়ি থাকলেও তার পুরো শরীর কাকভেজা হয়ে গেছে। মূল রাস্তা পার হয়ে তাদের বাড়ির রাস্তায় নামলেন। বটগাছের নিচটা যখন পার হচ্ছিলেন, এমন সময় একটা কণ্ঠস্বর তার কানে আসে। কেউ যেন তার নাম ধরে ডাক দিল। কিন্তু এই বৃষ্টি ভেজা দুপুরে এখানে কে আসবে? মনে মনে ভাবলেন মেজো নানা। চারপাশটা ভালো করে দেখলেন, কই, কেউ তো নেই। তোর হাতে কি আছে মজিদ? ইলিশ মাছের গন্ধ পাচ্ছি যে। আবারও তিনি কণ্ঠস্বরটা শুনতে পেলেন। এইবার মেজো নানা প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি কণ্ঠস্বরটা অনুসরণ করেন। মনে হচ্ছে বটগাছের উপর থেকে কেউ তার নাম ধরে ডাকছে। তিনি কোনো দিকে না তাকিয়ে দোয়া কালাম পড়ে সামনের দিকে অর্থাৎ বাড়ির দিকে এগোতে থাকলেন। কিছু দূর এগিয়েছেন, তখন আবার বটগাছের উপর থেকে শব্দ এলো। আবারও কেউ মেজো নানার নাম ধরে বলছে, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি মনে হয়। মেজো নানা এবার প্রচুর ভয় পেয়ে যান। তিনি কিন্তু তখনও বটগাছটা পুরোপুরি পার হননি। এমনিতেই প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যেও ভয়ে মেজো নানা ঘামছেন। এমন সময় অনিচ্ছা সত্ত্বেও বটগাছের একটা মোটা ডালের দিকে তার চোখ যায়, আর মুহূর্তেই তার চোখ আটকে যায়। নানা দেখেন বটগাছের মোটা ডালে কেউ একজন পা ঝুলিয়ে বসে আছে। শুধু পা দুটোই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে
গাছ থেকেই পা দুটো দুলছে। মেজো নানা ভালো করে লক্ষ্য করে দেখলেন দুটো পায়ের একটা পা বাঁকানো। মেজো নানা ভয়ে কাঁপছেন আর দোয়া পড়ছেন। এর মানে কি? মনে মনে নিজেই তোতলাতে লাগলেন। এটাই কি সে বটগাছের খুঁড়িয়ে হাঁটা খোঁড়া ভূত? তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই আজ আমি কিসের পাল্লায় পড়লাম? যে ভূতের কথা আমি ছোটবেলা থেকে শুনে আসছি বাবা মায়ের মুখ থেকে, এ কি সেই? এরপর আর সাত পাঁচ কিছু না ভেবে তিনি সোজা দৌড়ে ক্ষেতের আইলের রাস্তা ধরলেন। ছুটতে গিয়ে মেজোনানা দুইবার ক্ষেতের কাদা পানিতে আছাড় খেলেন। মেজোনানা উঠে আবার দৌড়াতে শুরু করলেন। পিছে ফিরে দেখলেন বটগাছ থেকে একটা কাক নেমে রাস্তা ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তার পেছন পেছন আসছে। নানা দৌড়াচ্ছে আর কাকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তাকে অনুসরণ করছে। আর সেই কাকটা একটা শব্দ উচ্চারণ করছে। ওটা ইলিশ মাছ না মজিদ? মেজোনানা বাড়ির দিকে ছুট লাগালেন, কারণ তার জানা মতে এই কাক বা এটা বটগাছের সবচেয়ে পুরনো ভূত। ছোটবেলায় অনেক শুনেছে এই ভূতের কথা। এই ভূত যার পেছনে লাগে তার সব শেষ করে ছাড়ে। মজিদ নানা মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে যান। ক্ষেতের আইল থেকে তার বাড়ির দূরত্ব 10 মিনিট হাঁটার পথ। মজিদ নানার কাছে আজ মনে হচ্ছে পথটাও যেন আজ শেষ হচ্ছে না। একটু পর খেয়াল করলেন পেছনের কাকের আওয়াজ তিনি আর পাচ্ছেন না। তিনি পেছনে ফিরে তাকালেন, দেখেন পুরো রাস্তা ফাঁকা। মনে মনে ভাবলেন, যাক, বাঁচা গেল। ঘুরে সামনের দিকে ফিরে হাঁটা ধরবেন। ঠিক এমন সময় ঘুরতে গিয়ে সামনে কিছুর সাথে ধাক্কা খেলেন। ধাক্কা খেয়ে তিনি যা দেখলেন তাতে তার আত্মা বের হয়ে যাওয়ার জোগাড়। নানা দেখলেন তার শরীরের সাথে সেটে আছে অদ্ভুত চেহারার কেউ বা কিছু। তার এক চোখ, সে একটি চোখ দিয়ে সে নানার দিকে তাকালো। মজিদ নানার সাথে ধাক্কা লাগতেই ওই অদ্ভুত আকারের জিনিসটা হাওয়ায় মিলিয়ে যায়। ওটা যে কি ছিল নানা কিছুই বুঝতে পারেননি। এ তো কোনো মানুষের আকৃতি হতে পারে না। সেই অদ্ভুত জিনিসটা হাওয়ায় মিলিয়ে যেতে মজিদ নানার শরীরে ঠান্ডা একটা বাতাসের ঝাপটা লাগে। জিনিসটা আর যাই হোক, মজিদ নানাকে কাবু করতে পারছে না আর কিছুতেই। কারণ মজিদ নানার ডান হাতের বাহুতে একটা তাবিজ বাঁধা ছিল। তার যে শরীরে তাবিজ বাঁধা এটা তার খেয়ালেই ছিল না। এই তাবিজের কারণে ওই মেছোভূত মজিদ নানাকে বারবার ধোকা দিয়েও তার সাথে পারছে না। মজিদ নানা একটু পর রাস্তা ছেড়ে বাগানে পথ ধরলেন। বাগান পার হতেই তার বাড়ি। নানা দেখলেন বাগানের গাছের ডালগুলো প্রচণ্ড বেগে নড়ছে, কিন্তু একটু আগেও কোনো বাতাস ছিল না। মজিদ নানা তখন হনহন করে হাঁটছেন আর মনে মনে আল্লাহকে ডাকছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের দিকে তার নজর যায়। তিনি দেখলেন বাদর বা ওই জাতীয় কিছু একটা গাছ থেকে নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে। মজিদ নানা একটু ভালো করে তাকালেন। না, ওটা কোনো বাদর নয়। ওটা এমন একটা কিছু ছিল যা তিনি এর আগে কখনো দেখেননি। আশ্চর্য ব্যাপার হলো সে অদ্ভুত প্রাণীটারও একটা চোখ ছিল না। তার সারা নাক মুখ রক্তে রঞ্জিত, মানে কেউ ওর নাক মুখ দিয়ে কিছু খুঁচিয়েছে। হঠাৎ সেই শয়তানটা গাছ থেকে সোজা তার ঝুড়ির উপর লাফিয়ে পড়ল, কিন্তু ওটা ছিল তার চোখের ভুল। ঝট করে নানা দ্রুত একপাশে সরে গেল। দেখল ওটা গাছ থেকে লাফ দিয়েছে ঠিকই, কিন্তু গাছ থেকে লাফ দিয়েই হাওয়ায় মিলিয়ে গেল। এবারও নানার মুখে আর গায়ে একটা বাতাসের ঝাপটা লাগলো। এবার মেজো নানা দৌড়ে সোজা বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে নানা হাঁপাতে হাঁপাতে মেজো নানিকে পুরো ঘটনা খুলে বলল। নানা একটা জিনিস ভেবে পাচ্ছিল না, এত বছরের পুরনো শয়তানটা আজ গাছ থেকে কেন নামলো, আর তাকেই কেন বা বারবার আক্রমণ করছিল, তাও তার টিকিও ছুতে পেল না। তখন মেজো নানি নানাকে বলল, ওটা হলো বটগাছের সেই পুরনো ভূত, আর আপনি মাথায় করে তাজা ইলিশ মাছ নিয়ে আসছেন, তাই ওটা আপনার পিছু নিয়েছে। আর ওটা আপনার কিছু করতে পারেনি, কারণ আপনার হাতে তাবিজ বাঁধা। নানা তখন তার হাতের বাহুতে লক্ষ্য করলেন, ঠিকই তো, তার হাতে তাবিজ বাঁধা। নানি আরও বললেন, ও বারবার আপনাকে ধোকা দিয়ে ভয় দেখাতে চেয়েছে, যাতে আপনি মাথা থেকে ঝুড়িতে ফেলে পালান। কিন্তু একটা কথা, ওকে আপনি একটা মাছ দিয়ে আসলে মনে হয় ভালো হতো। নানির এই কথা শেষ হয়েছে কি হয়নি, এরই মধ্যে নানা আর নানি দুজনেই শুনলেন বাড়ির উঠোনে অনেক অনেক কাকের শোরগোল। নানি দরজা না খুলে বেড়ার ফাঁক দিয়ে দেখেন
প্রায় কয়েকশো কাক তাদের উঠোনে জড়ো হয়েছে এই বৃষ্টির মধ্যেও। একটা কাক সবগুলো কাকের মধ্যে আলাদা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। নানি এটা দেখে কিছুটা ভয় পেয়ে যান। তিনি নানাকে বললেন, একটা মাছ দিয়ে দিন, উঠোনে ছুঁড়ে মারুন। নানা তখন মেজো নানিকে ধমক দেন, বলেন, এত ভয় পাইও না তো, মাছ কি ওদের দেওয়ার জন্য আনছি নাকি? কাকগুলো কিছু সময় কা কা করে শোরগোল করলো, তারপর তারা চলে গেল। মেজো নানি তখন নানাকে ঘর থেকে বের হতে মানা করলেন। তারপর মাছটি নিয়ে নানির ঘরে চলে যান। আর মেজো নানা ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন। এদিকে সন্ধ্যের একটু আগে আমার নানা ভাই মানে আজিজ খলিফা অফিস শেষে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার সময় তিনি বটগাছে দেখলেন কেউ একজন তার দিকে পেছনে ফিরে পা ঝুলিয়ে বসে আছে। নানা ভাই ভালো করে লক্ষ্য করে দেখলেন তার মেজো ভাই মানে আমার মেজো নানা গাছের ডালে বসে আছেন। তিনি একা একা বিড়বিড় করে কি যেন বলছেন। নানা ভাই তখন জোরে হাঁক ছাড়েন, কিরে মজিদ, তুই এখন এই সন্ধ্যাবেলা ওই গাছের উপরে কি করস? বাজার নিয়ে বাসায় যাস নাই? কিন্তু কি আজব, আজ মেজো নানা নানা ভাইয়ের কোনো কথারই উত্তর দিল না। এই মজিদ, কি হয়েছে তোর? তখন নানা ভাইয়ের মনে খটকা লাগলো। মনে মনে ভাবলেন তার ভাই মজিদ তো এমন নয়, তার মেজো ভাই তাকে যথেষ্ট সমীহ করে। মজিদের আজ কি হলো এটা বোঝার জন্য তিনি গাছের দিকে ভালো করে তাকালেন। তিনি দেখলেন যে গাছের ডালে বসে আছে তার একটা পা বাঁকানো। এটা দেখে নানা ভাইয়ের আর বুঝতে বাকি রইল না এটা কে। এটা তার ভাই মজিদ রুবি বটগাছের সেই পুরনো ধেরে শয়তানটা। নানা ভাই ওখান থেকে হন্তদন্ত হয়ে ছুটে বাড়ির পথ ধরেন। বটগাছটা অতিক্রম করার সময় তার কানে একটা স্পষ্ট আওয়াজ আসে, মাছ খাবে? তারা দেখাচ্ছি। নানা বাড়ি ফিরে মেজো নানার খোঁজ করেন। মেজো নানা তখন ভর সন্ধ্যাতেই ঘরেই শোয়া ছিল। দুপুরে নিয়ে আসা ইলিশ তখনও খাননি। দুপুরে কোনো রকম কয়টা খেয়ে শুয়ে পড়েছেন। তার শরীরটাও আজ কেন যেন ভালো লাগছে না। আমার নানা ভাই বাড়িতে ঢুকে মেজো নানাকে তার ঘরে থেকে ডাক দিলেন, মজিদ, এদিকে আয় তো। এটাই আমার নানা ভাইয়ের ভুল ছিল। ওই ধেরে শয়তানটা তখনও কিন্তু বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। কেননা এখনও অনেক গ্রামে ভূত বা শয়তানের ভয়ে সন্ধ্যার পর কারো নাম নিয়ে জোরে ডাক দেওয়া হয় না। কারণ হলো যে ডাক দেয় সেই ডাক শয়তান হুবহু একইভাবে গলার স্বর নকল করে ওই লোক সেজে ডাকে। মেজো নানা ঘর থেকে বেরিয়ে নানার ঘরে যায়। নানা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বলতো আজকে? তখন মেজো নানা আজকের ঘটনা পুরোটা খুলে বলেন। পথে তার সাথে কি কি হয়েছে সবকিছু বিস্তারে বলেন। নানা তখন নানিকে ডাক দিলেন, বলেন, আইজ আর মাছ রান্না কইরো না, মাছটা ওইভাবেই রেখা দাও। কিন্তু ততক্ষণে মেজো নানু মাছ ভাজতে শুরু করে দিয়েছে। একে তো আজ এত কিছু ঘটল, তার উপরে এই ভর সন্ধ্যায় ইলিশ মাছ ভাজার ঘ্রাণ। নানা ভাই তখন নানুকে একটা ধমক দিলেন, বললেন, ঠিক আছে যাও, তাড়াতাড়ি মাছ ভাজা শেষ করো। নানার এই কথা শেষ হয়েছে কি হয়নি এমন সময় কোথাও থেকে বিড়াল ডাকার শব্দ শুনতে পান তিনি। একটা বিড়াল খুব জোরে জোরে ডাকছে। বিড়ালটা যে রাগান্বিত তার ডাক শুনেই বোঝা যাচ্ছে। নানা ভাই মেজো নানাকে সাবধানে থাকতে বললেন, তারপর হাত মুখ ধুতে চলে যান। এরপর রাত যতটা বাড়তে থাকে বিড়ালের ডাকও বাড়তে থাকে। রাত 8টার দিকে একসাথে 5-6টা বিড়াল ডাকতে শুরু করলো। রাত 8টা মানে গ্রামে অনেক রাত। এর কিছু সময় পর নানাদের রান্নাঘরের উপরে একটা হুতুম পেঁচা ডাকতে শুরু করলো। গ্রামে হুতুম পেঁচাকে অশুভ মনে করা হয়। যে বাড়িতে হুতুম পেঁচা বসে সে বাড়ি কেউ না কেউ মারা যায়। এটাকে গ্রামের ভাষায় কোকপক্ষীও বলে। এরপর রাত 10টার দিকে শুরু হয় কিছু কাকের শোরগোল। শোনা যায় বাড়ির সামনেই। মেঝো নানা ঘরের বেড়ার ফুটো দিয়ে দেখেন উঠোন পুরোই খালি, শুধু একটা কালো বিড়াল বসে রয়েছে আর তাদের বাসার দিকে তাকিয়ে আছে। বিড়ালটার চোখ চিকচিক করছে। এরপর রাতের খাবার শেষ করে যে যার মতো শুতে চলে যায়। তারা ঘরে আসার সময় আবারও দেখল উঠোনের এক কোণে কালো বিড়ালটা বসে আছে। মেজো নানা আর নানু তাদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। এরপর সারা রাত বিড়ালটা নানার ঘরের পাশে ঘুরঘুর করলো আর জোরে জোরে ডাকতে থাকলো। 2বার লাফ দিয়ে নানাদের বাসার টিনের চালেও উঠল। এই পুরো রাত কিন্তু মেজো নানা দু চোখের পাতা এক করতে পারেননি। নানুকে বেশ কয়েকবার ডেকে তুলেছে। নানা যখনই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে
তখনই ওই বিড়ালটা তার চোখের সামনে ভেসে ওঠে। ইলিশ মাছটা তাই খেয়ে নিলি মজিদ? এই শব্দে নানা ধর্মর করে উঠে বসেন। প্রচুর ভয় পেয়ে যান তিনি। নানুকে ডেকে তুলেন, সব খুলে বলেন তাকে। নানু তাকে দোয়া পরে ফু দিয়ে দেন আর বলেন ঘুমাতে যেতে। মেজো নানা সারা রাত ছটফট করছিলেন। তখন কোনো সময় মেজো নানার হাতের বাহু থেকে তাবিজটা খুলে পড়ে গেল, কিন্তু তিনি তার টেরও পাননি। মেজো নানার রাতের শেষ সময় চোখ লেগে আসছিল। এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ফজরে আজানের কিছু সময় পর আমার নানা মানে আজিজ খলিফার ডাকে ঘুম ভাঙে মেজো নানা মজিদ খলিফার। মজিদ, দরজা খোল, বাইরে বের হয় একটু। মেজো ভাই শুনতে পেল তাকে তার বড় ভাই ডাকছে। মেজো নানা তখন ঘুমের ঘোরে। ওই ঘুমের ঘোরেই তিনি বললেন, আইতাসি ভাইজান। মেজো নানা শুনল তার বড় ভাই আবার তাকে বলছে, তাড়াতাড়ি চল ঝাক্কি জালটা নিয়ে। দক্ষিণের ওই খালে পানি উঠছে, দেখি জালে কোনো মাছ ধরা পড়ে কিনা। নানা ভাইরা মাঝে মধ্যে খুব ভোরে গ্রামের পুকুরে বা খালে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরত। মেজো নানা বড় ভাইয়ের ডাক শুনে ঘুম ঘুম চোখেই ঘর থেকে বের হলো। নানা বের হবার সময় একবার শুধু মেজো নানিকে ডেকে বললেন, আমি একটু বের হইতাছি, ভাইজান ডাকছে, তার সাথে যাইতাছি, তুমি দরজাটা চাপাইয়া দিও। মেজো নানি তখনও ঘুমের ঘোরে। তিনি আচ্ছা বললেন। মেজো নানা ঘর থেকে বের হয়ে দেখেন বড় নানা উঠোনে তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তখনও কিন্তু দিনের আলো পুরোপুরি ফোটেনি। মেজো নানা সেদিকে এগিয়ে গেলেন। বড় নানার কাছাকাছি গিয়ে বললেন, চলেন ভাইজান। মেজো নানা একটা জিনিস লক্ষ্য করেননি। তা হলো তার বড় ভাই এত সময় উল্টো করে দাঁড়ানো ছিল ঠিকই, কিন্তু তার পা দুটো মেজো নানার দিকে মুখ করা। হঠাৎ মেজো নানা ভালো করে পায়ের দিকে তাকান। দেখেন তার বড় ভাইয়ের পা একটা থেকে অন্য পাটা খাটো আর বেঁকানো। মেজো নানা ভাবলো এটা তার চোখের ভুল হবে হয়তো, তাই চোখ কচলে আবার ভালো করে শিওর হতে জোরে আমার নানা ভাইকে ডাক দিলেন। ভাইজান, আপনি ওইদিকে ঘুরে আছেন কেন? চলেন যাই। এই বলে একটু থমকে দাঁড়ায় মেজো নানা। ততক্ষণে যা ভুল হবার হয়ে গেছে। দেখলেন তার সামনে দাঁড়ানো তার বড় ভাই একটু একটু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে ঘুরছে। তার দিকে পুরোপুরি ঘুরতেই মেজো নানা দেখলেন তার ভাইয়ের একটা চোখ নেই। তার দিকে তাকিয়ে ওই এক চোখ দিয়েই এক বিকট অট্ট হাসি দিল। ইলিশ মাছটা তাই খেয়ে ফেললি? নানার সাথে ভূতের মোটামুটি কিছুটা দূরত্ব ছিল। মেজো নানা ভাবলেন সে দৌড়ে গিয়ে ঘরে ঢুকতে পারবেন হয়তো, কারণ নানা তখন ভাবলেন সে একটা সুস্থ সবল মানুষ, আর ওই মেছো ভূতটা খোড়া খুঁড়িয়ে হাঁটে। তো যেই ভাবা সেই কাজ। নানা ভাই ঘুরেই দৌড় দিলেন। দৌড়াতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন কাদার মধ্যে। তখন বর্ষাকাল ছিল, আর ঘটনার আগের দিন মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই মাঠঘাট আর বাড়ির উঠোন সবকিছু ছিল কর্দমাক্ত। মেজো নানা পড়ে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। নানা সেই চিৎকারে মেজো নানির ঘুম ভেঙে যায়। মেজো নানা উঠোনে পড়ে আছে, কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছে যে উঠতে পারছেন না। নানা পরে পিছনে ফিরে দেখেন সেই খোড়া ভূতটা একটু একটু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছে। মেজো নানা মাটি থেকে প্রাণপণ চেষ্টা করছেন উঠতে, কিন্তু পারছেন না। একটু পর নানা দেখলেন ভূতটা কিছুটা খুঁড়িয়ে এসে আবার সেই ভূত হাঁটু গেড়ে বসে হাঁপুড় দিয়ে দিয়ে মেজো নানার দিকে এগোতে থাকে। এর মধ্যে নানি বের হয়ে আসলেন। নানি তার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখেন মেজো নানা বাড়ির উঠোনে কাদার মধ্যে পড়ে আছে, আর নানার ঠিক পেছনে অদ্ভুত কিছু একটা হাঁপুড় দিয়ে নানা দিকে এগোচ্ছে নানাকে ধরার জন্য। নানি আরও দেখেন মেজো নানা ওটার দিকে এমন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে যে তার আর কোনো দিকে হুঁশ জ্ঞান নেই। মেজো নানি তখন ঘরের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। বড় নানা ভাইকে ডাকতে থাকেন। মেজো নানির ডাক চিৎকার শুনে ততক্ষণে বড় নানার ঘুম ভেঙে যায়, আর ছোট নানা ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা বাইরে বেরিয়ে এসে দেখেন মেজো নানা বাড়ির উঠোনে পড়ে আছে, কারোর সাথে ধস্তাধস্তি করছে। বড় নানা তখন মেজো নানুকে ঘরের বাইরে আসতে বারণ করলেন। এরপর বড় নানা ছোট নানাকে ঘরের কোনায় থাকা লোহার একটা পাতি নিয়ে আসতে বলেন,
আর সাথে কিছু আগুনে আংটা নিয়ে এগিয়ে যায় তারা উঠোনে পড়ে থাকা মেজো নানার দিকে। উঠোনে গিয়ে বড় নানা তার হাতে থাকা আগুনটা শয়তানের গায়ে ছুঁড়ে মারলেন। ছোট নানা তার হাতে থাকা লোহার পাতি দিয়ে শয়তানটাকে সজোরে আঘাত করলেন। একটা আঘাত করার পর দ্বিতীয় আঘাত করার আগেই ধীরে শয়তানটা ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে যায়। আর বাড়ির উঠোনে পড়ে থাকে জ্ঞানহীন মেজো নানা। ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গেছে। মেজো নানাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়। ঘরে ঢুকতেই তার রক্তবমি শুরু হয়। আস্তে আস্তে মেজো নানার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। বড় নানা আর ছোট নানা ভাবলেন মেজো নানাকে বরিশালে নিয়ে আসবেন, কিন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না। এর মধ্যে মেজো নানা দু একবার বাথরুমে গেলেন, সেখানেও তার রক্ত পড়েছে অঝরে। বেলা 11টার দিকে বরিশালে নেওয়ার জন্য একটা ভ্যান পাওয়া গেল। সবাই যখন ধরাধরি করে তাকে ভ্যানে তুলবে তখন মেজো নানা শেষ একবার রক্তবমি করে নিথর হয়ে যায়। মেজো নানা ভাই ওখানেই মারা যায়। মেজো নানির শোকে দুঃখে এক কথায় পাগলের মতো হয়ে যান। কিন্তু দুঃখের কথা হলো এর পরেও সে মেজো ভুট্টা তাদের পিছু ছাড়েনি। এই ঘটনার পর বেশ কিছুদিন রাতের বেলায় সেই ভুট্টা মেজো নানাভাই সেজে আমার মেজো নানুকে ডাকতে আসেন। এই ঘটনা শোনার পর বড় নানা পুরো বাড়ি বন্ধক দিয়ে দেন। বটগাছের ওখানে একজন ভালো হুজুর দিয়ে পুরো বটগাছটাকে বন্ধক দেন। এরপর থেকে সেই মেচু ভূতের আর দেখা পাওয়া যায়নি, কিন্তু বটগাছটা এখনও ওখানে আছে। এখনও নানার বাড়িতে গেলে ওই বটগাছটার নিচ দিয়েই যেতে হয়। শুধু একটা ইলিশ মাছের জন্য আমার মেজো নানাকে অকালে প্রাণ দিতে হলো। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the